2024 সালে আপনাদের 28% গ্রোথ হয়েছে ডিপোজিটে এবং এটা হিস্ট্রিতে হাইস্ট আপনাদের রিসেন্ট হিস্ট্রিতে। আপনারা এই পারফরম্যান্স কিভাবে করলেন? গত 4-5 বছর ধরে আমরা ডিপোজিটকে ফোকাস করেছিলাম। বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে, ওয়েজ এন্ড মিনসের মাধ্যমে, মোডসের মাধ্যমে আমরা আমাদের ডিপোজিটটাকে বাড়িয়েছি। কর্পোরেট গভর্নেন্স যেসব ব্যাংকের ভালো দেখবেন, সেসব ব্যাংকগুলো কিন্তু এই এত সমস্যা সত্ত্বেও কিন্তু অনেকটাই তারা কিন্তু ভালো আছে। আপনি দেখেন ইনভেস্টমেন্টও কমে গেছে, মানুষ কিন্তু এখন ইনভেস্টমেন্ট করছে না বিকজ অফ ভেরিয়াস ফ্যাক্টরস। সেই ডিপোজিটটা কিন্তু ব্যাংকগুলোতে আসতে রয়ে যাচ্ছে, খরচ হচ্ছে না। বিজনেসের উপর কি আমাদের প্রফিটেবিলিটি কিন্তু ভালো ছিল, আমরা এত ডিপোজিট নিয়েও কিন্তু we made more money। আপনারা অ্যাপের উপর অনেক বেশি ফোকাস করছেন। 1,80,000 কাস্টমার আছে যারা এই অ্যাপটা ইউজ করে। ইন টার্মস অফ সার্ভিস ডেলিভারি আমরা অনেক দূর এগিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের যারা গ্রাহক তারাই আমাদের অ্যাম্বাসেডর হোক। দর্শক, আপনাদের স্বাগত আমাদের ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপোজিট নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে 2024 সাল ব্যাংকিং সেক্টরের একটি ভয়াবহতম ক্রাইসিস পিরিয়ড ছিল। সেই সময়ে সবচাইতে বড় ক্রাইসিস ছিল কিন্তু ডিপোজিট নিয়ে। মানুষের মধ্যে এক ধরনের আস্থা সংকট কাজ করেছিল। অনেক ব্যাংক ডিপোজিট উইথড্রল প্রেশারের মধ্যে ছিল। এই সময়ের মধ্যেও কিছু ব্যাংক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে ডিপোজিট মোবিলাইজেশনে। এই ব্যাংকগুলোর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অন্যতম। এই ব্যাংকটি আসলে কিভাবে এরকম ক্রাইসিসের মধ্যেও এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে পারলো সেটি আমরা জানবো, কারণ এই ব্যাংকগুলোর পারফরমেন্স আসলে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে অনেকটা লেসন হয়ে থাকবে। তো আজকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সাইদ মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা যদি একটু বলি যে আপনারা দেখতে পাচ্ছি 2024 সালে আপনাদের 28% গ্রোথ হয়েছে ডিপোজিটে, যেখানে আগের বছর ছিল প্রায় 13%। তো বড় একটি জাম্প, এবং এক বছরে আপনারা প্রায় 6,000 কোটি টাকা ডিপোজিট মোবিলাইজ করেছেন এবং এটা হিস্ট্রিতে হাইস্ট আপনাদের রিসেন্ট হিস্ট্রিতে। তো এটা আসলে যেটা আমরা জানি যে এইরকম একটি ক্রাইসিস টাইমে আপনারা এই পারফরমেন্স কিভাবে করলেন, এই ম্যাজিকটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ইন্ডাস্ট্রিতে যদি গ্রোথও দেখেন ডিপোজিটের অ্যাবাউট 7.5-8% মতো পার্সেন্ট গ্রোথ ছিল 2024 সালে। মানে হিস্ট্রিতে অনেকটা লোয়েস্ট 7.44% গ্রোথ, এবং তার আগের বছর ছিল আবার 10% গ্রোথ ছিল। সো আমরা যেটা করেছি কি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাপারটা হচ্ছে ব্যাংক, যে কোনো ব্যাংকের জন্যই ডিপোজিট হচ্ছে ভেরি লাইফ লাইন। কেন আপনার জন্য আপনি একটা আস্থার প্রতীক হবেন তখনই যখন আপনি আপনার যে গ্রাহকরা যখন আসবেন তারা তাদের টাকাটা চাওয়া মাত্র যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার রাস্তাটা ক্রিয়েট হবে। আপনি দেখেন এই যে ব্যাংকগুলোর সমস্যা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু মূল সমস্যা হয়েছিল যে যখন তারা গেল ব্যাংকের ব্রাঞ্চগুলোতে, তারা যখন তাদের টাকাটা তুলতে চাইলো তারা নিতে পারলো না, এবং সেক্ষেত্রে অনেক মারামারি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, অনেক ধরনের অপ্রীতিকর অবস্থা কিন্তু হয়েছে ব্যাংক ব্রাঞ্চগুলোতে। তো এই ব্যাপারটা সবসময় হতেই পারে, আমরা বাইরেও দেখেছি। দেখেন বিভিন্ন ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে বিকজ আপনার সমস্ত অ্যাসেট আছে, সব কিছুই আছে, বিকজ অফ মিসম্যাচের জন্য কিন্তু অনেক সময় আপনি টাকা দিতে পারেন না। আমাদের দেশে অন্য কারণে ঘটেছিল। আমরা যেটা করেছিলাম, ধরেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রথম থেকেই, যেটা বিশেষ করে গত 4-5 বছর ধরে আমরা ডিপোজিটকে ফোকাস করেছিলাম। কেন এন্ড অফ দ্য ডে আপনার ডিপোজিট যদি থাকে আপনি সব কিছু করতে পারেন, লেন্ডিং করতে পারবেন, কাস্টমারদের টাকা দেওয়ার ব্যাপারে আপনি করতে পারেন, এবং আপনি যদি ডিপোজিট ভালো থাকে আপনি কিন্তু ইউ ক্যান অলসো ব্রিং ইউর কস্ট অফ ডিপোজিট ডাউন অ্যাজ ওয়েল। আপনার লিকুইডিটি থাকলে, আপনি যেমন ধরেন যেসব ব্যাংকে ভালো লিকুইডিটি ছিল তারা কিন্তু অনেক আর্ন করেছে বাই ইনভেস্টিং গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট। এক্স্যাক্টলি আপনারা দেখেছেন রিপো রেট কম ছিল, তার এখানে কিন্তু অনেক ধরনের খেলা খেলতে পেরেছে বিকজ অফ দ্য ফ্যাক্ট এইসব ব্যাংকের লিকুইডিটি ছিল। আমরা 2022 সালে যখন ফরেন কারেন্সির সমস্যা হয়েছিল তখনও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু stood strong because we had very good liquidity of foreign currency। সে একইভাবে আমরা গত বছরটা আমরা যেটা করেছি, বিভিন্ন ক্যাম্পেইন আমরা করেছিলাম। আমরা ব্রাঞ্চ লেভেলে ক্যাম্পেইন করেছিলাম, আমরা টার্গেট দিয়েছিলাম, তারপরে আমরা বিভিন্ন রিওয়ার্ড দিয়েছিলাম আমাদের ব্যাংক ব্রাঞ্চে যারা ভালো ভালো ডিপোজিট আনছে। ইভেন আমরা এই টার্গেটটা যারা নন ফ্রন্ট ফেসিং, যারা কাস্টমার ফেসিং, যারা না নন কাস্টমার ফেসিং, যারা সাপোর্ট অফিসে আছে, তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করেছিলাম। আমরা এমনও করেছিলাম, যেমন যে আমি বলেছিলাম যে যারা বাই সেপ্টেম্বর-ডিসেম্বরের টার্গেট ফুলফিল করতে পারবে তাদেরকে আমরা স্পেশাল রিকগনিশন দেব। সো ইন দ্য প্রসেস আমরা পুরো ব্যাংকের মধ্যে একটা একটা ভাইব ক্রিয়েট করেছিলাম।
এবং যেটা আলটিমেটলি হ্যাড পেইড অফ। আমরা ধরুন বিভিন্ন কোম্পানির সাথে গিয়ে তাদের ডিভিডেন্ড পেমেন্টের চেষ্টা করেছি, বিভিন্ন ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট মোবিলাইজ করার চেষ্টা করেছি, বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে, ওয়েজ অ্যান্ড মিনসের মাধ্যমে, মোডসের মাধ্যমে আমরা আমাদের ডিপোজিটটাকে বাড়িয়েছি। এবং শুধু আমরা না, বাংলাদেশের বেশ কিছু ব্যাংক দেখবেন ওদের এই যে ওভারঅল যেখানে 7-7.5% গ্রোথ ছিল, কোনো কোনো ব্যাংকে 30-35% গ্রোথ ছিল কিন্তু ডিপোজিট মোবিলাইজেশন। তো এই পার্টটা সম্ভব হয়েছে। একটা তো হচ্ছে আমাদের নিজস্ব বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ, আরেকটা হয়েছে যে ব্যাংকগুলোর উপরে আস্থা। কেন এন্ড অফ দ্য ডে আপনি জানেন যে অ্যাজ এ ব্যাংক উই আর সেলিং ট্রাস্ট। তো এই কাজটা করতে গিয়ে আমরা সেইটা করতে পেরেছিলাম বিকজ অফ দ্য ফ্যাক্ট, আপনি দেখেন এই যে অগস্ট 5 পরবর্তী সময়ে কিছু কিছু ব্যাংক কিন্তু এখনও কিন্তু ডুইং ওয়েল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তাদের গভর্নেন্সটা। তেমনি আমাদের ব্যাংকের গভর্নেন্সটা খুব ভালো ছিল। আমাদের অনেক প্রেশার ছিল, বাট তারপরে কিন্তু আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টরস এবং যারা আমরা ম্যানেজমেন্টে যারা আছি, আমাদের কিন্তু ফোকাস ছিল কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স যেসব ব্যাংকের ভালো দেখবেন, সেসব ব্যাংকগুলো কিন্তু এই এত সমস্যা সত্ত্বেও কিন্তু অনেকটাই তারা কিন্তু ভালো আছে। তো এইটা আমাদেরকে হেল্প করেছে ইন টার্মস অফ গেটিং পাবলিক কনফিডেন্স। আর অ্যাট দ্য সেম টাইম ধরেন যে সমস্ত ব্যাংকগুলো অবস্থা খারাপ হয়ে গেল, তো ওখানে তো মানুষের টাকা রাখতো গিয়ে না, এই 10টা ব্যাংকে টাকা না রেখে তারা এখন অন্য ব্যাংকগুলোতে টাকা তো আপনাকে কোনো না কোনো ব্যাংকে রাখতে হবে, আপনি তো ঘরে রাখতে পারবেন না। তো স্বাভাবিকভাবে সেটাও একটা ব্যবস্থা হয়েছিল যে আপনার তখন এইসব ব্যাংকগুলোতে টাকা হয়ে যায়। আরেকটা যেটা হয়েছে, আপনি দেখেন ইনভেস্টমেন্টও কমে গেছে। মানুষ কিন্তু এখন ইনভেস্টমেন্ট করছে না বিকজ অফ ভেরিয়াস ফ্যাক্টরস। তো সেই ডিপোজিটটা কিন্তু ব্যাংকগুলোতে আসতে রয়ে যাচ্ছে, খরচ হচ্ছে না। তো সার্বিকভাবে সব কিছু মিলিয়েই আমরাও যেহেতু ফোকাস ছিল, সেই জন্য গত বছর আমাদের রেকর্ড পরিমাণ ডিপোজিট এনেছে, প্রায় 6,100 কোটি টাকা আমরা ডিপোজিট মোবিলাইজ করেছি, যেটা আপনি বললেন অলমোস্ট 28% গ্রোথ ওভার লাস্ট ইয়ার। তবে এইটা তো আপনাদের লিকুইডিটি ম্যানেজমেন্টে অনেক হেল্প করেছে, বাট এটা কি আসলে কস্ট, আপনাদের যে লিকুইডিটি ম্যানেজমেন্ট কস্ট কি, আবার কস্টের উপর কি ধরনের ইমপ্যাক্ট পড়েছে এবং আপনার বিজনেসের উপর কি ইমপ্যাক্ট? আপনি দেখবেন যে আমাদের প্রফিটেবিলিটি কিন্তু ভালো ছিল। আমরা যদি দেখেন ওভার 2023-24 আমরা এত ডিপোজিট নিয়েও কিন্তু we made more money. একটা তো এমনি যেটা আমি একটু বললাম যে যেহেতু লিকুইডিটি ছিল, ইনভেস্টমেন্ট হচ্ছিল না, তো আমরা কি করলাম, একটা অল্টারনেট রুট পেয়েছিলাম। গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট, গভর্নমেন্ট ওয়াজ বোরিং হেভিলি। সো গভর্নমেন্ট যখন বোরিং হেভিলি ছিল, তখন সেই ক্ষেত্রে এই লাইক মেনি সাম আদার ব্যাংক যারা লিকুইডিটি ছিল, আমরা তখন এই বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেছি। এবং সেটাও একটা কারণ ছিল যে আরও বেশি ডিপোজিট নিয়ে আসি, যাতে গভর্নমেন্ট ডিপোজিটে ইনভেস্টমেন্ট করতে পারি। এবং এখানে একটা ভালো মার্জিন ছিল, তো কেন আপনার রেপো ছিল এক সময় 8%, আপনার গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টের রিটার্ন ছিল 11-12% ছিল। তো আপনি তো ডিপোজিট মোবিলাইজ করে 8% রেপো করে আবার আপনি ইনস্ট্রুমেন্ট কিনে আবার 8% রেপো করে আবার, তো এটা তো চলছিল। এখন না আপনার পলিসি রেট হ্যাজ গন টু 10%, এখন আর ওই মার্জিনটা প্লাস ইনস্ট্রুমেন্টের রেটও কমে এসছে, এখন ওই মার্জিনটাও না। কিন্তু একসময় গত বছর তো ব্যাংকগুলো এখান থেকে প্রচুর পয়সা আর্ন করেছে। তবে এটা আপনাদের, আমি যদি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অর্থাৎ প্রফিটেবিলিটির দিকে যাই, আপনারা কি সেই এই ইকোনমিক ক্রাইসিস ছিল 2024 সাল, একই সাথে হাই ইনফ্লেশন অ্যান্ড দ্য ডিপোজিট ক্রাইসিস, এর মধ্যেও আপনাদের প্রফিটের উপর কি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট? তো আমরা না, নেগেটিভ ইম্প্যাক্ট হয় না। এই যে হয়েছে, ধরেন যেসব ব্যাংকগুলো তাদের লিকুইডিটি ভালো করে ম্যানেজ করতে পেরেছে এবং বিভিন্নখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে সেখানে ক্যাপিটালাইজ করতে পেরেছে, তারা করতে পেরেছে, সবাই তো করতে পারে নাই। তো এই কাজটা ধরেন যেহেতু তখন একটা এভিনিউ ছিল, আর গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টটা সবচেয়ে সেফেস্ট, রিস্ক ওয়েটেড অ্যাসেট জিরো, তো স্বাভাবিকভাবে ব্যাংকগুলো ওইখানে মুভ করেছে। বাট এটা হয়তো কোর রেভিনিউ না, ডেফিনেটলি কোর রেভিনিউ বা আমার নেট ইন্টারেস্ট মার্জিন, কিন্তু ওই সময়টা একটা অপরচুনিটি এসছে। তো যে সমস্ত ব্যাংকের লিকুইডিটি ভালো ছিল, তারা কিন্তু ওইখানে ইনভেস্টমেন্ট করে দে মেড লট অফ মানি। এবং এটা আলটিমেটলি কিন্তু আপনারা তো লিস্টেড ব্যাংক, এটার বেনিফিট সকলেই পাবে, সবাই পাবে। আমার যখন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনে যাব আমরা, তার বেনিফিট কিন্তু আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন সবাই কিন্তু বেনিফিট। এটা তো আর প্রফিটটা তো ব্যাংকের মধ্যে থাকে না, একটা সার্টেন পার্সেন্ট তো ডিভিডেন্ড হিসেবে চলে যায়। তো সেটা তো ডেফিনেটলি আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বেশি প্রফিট করেন, আপনি সেখান থেকে শেয়ার হোল্ড ডিভিডেন্ড ছাড়াও আপনি আপনার একটা সার্টেন পার্সেন্ট চলে যাবে রিটার্ন আর্নিংসে, তাতে আপনার ব্যাংকের ব্যালেন্স শিটও উইল গেট স্ট্রঙ্গার। তো এটা ওইভাবে কাজ করে। কিন্তু
তবে বাংলাদেশ ব্যাংক আমরা দেখছি যে এই মানুষের যে সেভিংস কমে গেছে আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিতে, সেটা নিয়ে বেশ ওয়ারিড। তো আপনাদের ফিউচার প্ল্যান কি, যে ডিপোজিটারদের জন্য আপনাদের নতুন কোনো প্ল্যান আছে কিনা, বা আপনারা লিকুইডিটি ম্যানেজমেন্ট নিয়ে? একটা যেটা আপনি রাইটলি সেড, যে আপনার ওই যে কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে, এটা তো ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আপনার মানুষের যে আস্থার ব্যাপারটা আছে। আরেকটা হচ্ছে যেমন ধরেন, যেহেতু এখন অনেক মানি লন্ডারিং এর উপরে অনেক হচ্ছে এবং মানুষের একটা ভয়ও কাজ করছে, কেননা যেসব ব্ল্যাক মানিগুলো আছে সেই ব্ল্যাক মানিগুলো আবার ব্যাংকে রাখতে গেলে আপনার এখন যেহেতু AML-CFT-টা অনেক বেশি স্ট্রং, এবং এই সরকার এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু এর প্রচুর আপনার ফোকাস করছেন, সেটা একটা কারণ যে তারা তো তাদের টাকাটাকে হোয়াইট করতে পারছে না, টাকাটা ব্যাংকে আনতে পারছে না। তো আমরা সেই জন্য আপনার টাকাটা অনেক সময় ব্যাংকে আসে না। আমরা যে কাজগুলো করছি, আমরা বিভিন্ন প্রোডাক্ট আছে, মিলিনিয়ার প্রোগ্রাম আছে, আপনার ডাবল ডিপোজিট প্রোগ্রাম আছে। এছাড়া যেটা হচ্ছে কি, আমরা ফিক্সড ডিপোজিট ছাড়াও বা এ ধরনের রিকারিং ডিপোজিট যেগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে, যে ক্যাশ ম্যানেজমেন্ট, মানে ধরেন আমরা আমাদের নিজস্ব একটা ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন আছে ফর দ্য কর্পোরেটস। তারপরে আমরা ধরেন পেরোল অ্যাকাউন্টসগুলো কীভাবে করা যায়, ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট কীভাবে আনা যায়, এগুলোর উপর প্রেশার ক্রিয়েট করছি। কারণ দেখেন, আপনি যদি ডিপোজিট মোবিলাইজ করছে এনি অফ দ্য ব্যাংকস, ইভেন আমরাও এখানে কিন্তু মোস্টলি কিন্তু ফিক্সড ডিপোজিটটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর প্রোডাক্ট ছিল। তো ফিক্সড ডিপোজিট যত আনবেন তাতে কিন্তু এটা কস্ট কিন্তু হাই। সো স্বাভাবিকভাবেই আপনাদের ব্যাংকগুলোর, প্লিজ আমি আমার ব্যাংক থেকে চেষ্টা করছি যে আমাদের যারা আমাদের কলিগ যারা আছেন, আমরা চেষ্টা করছি মোর ট্রানজিশন অ্যাকাউন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন, পেমেন্ট এন্ড কালেকশন সলিউশন দেওয়ার জন্য টু আর কর্পোরেট কাস্টমার্স, প্লাস বিভিন্ন ধরনের ধরেন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন এন্ড আদার থিংস, এগুলো নিয়ে এসে আমরা চেষ্টা করছি যাতে করে আপনার এই কাস্টমারদেরকে আমরা কনভিনিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্ন ধরনের অ্যাপটাকে আমরা আরো বেশি, হ্যাঁ, আপনারা অ্যাপের উপর অনেক বেশি ফোকাস করছেন। এটা কিভাবে, কেমন ট্রানজাকশন হচ্ছে? এটা ভালো, বেশ। আমি এই মুহূর্তে নাম্বারটা মনে পারি, এখানে কিন্তু আমরা এখন এই মুহূর্তে প্রায় আমাদের 1,80,000 কাস্টমার আছে যারা এই অ্যাপটা ইউজ করে, এবং এতে করে কিন্তু আপনি শুধুমাত্র ডিপোজিট মোবিলাইজেশন, ইউ ক্যান অলসো বিকাম মোর এফিশিয়েন্ট। কেন, একটা হচ্ছে কাস্টমাররা আপনার ব্রাঞ্চে আসা কমে যাচ্ছে, দরকার নেই, আমি তো আমার ডে টু ডে ট্রানজাকশনস আপনি আলো যা আছে আপনি কিন্তু ইউ ক্যান ক্যারি আউট অল ট্রানজাকশনস ইউজিং দ্য অ্যাপ। এটা লাগে একটা সুপার অ্যাপ, একটা সুপার ফাইন্যান্সিয়াল অ্যাপ। তো এখানে আপনি সকাল থেকে শুরু করে যে ধরনের প্রয়োজন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার ধরেন ব্রাঞ্চে আসতে হবে কেন, আপনি এখন আছেন ধরেন আপনার অফিস ইস্কাটেনে, আপনার আশেপাশে ধরেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কোনো ব্রাঞ্চ নাই, আপনি একটা ট্রানজেকশন করতে যাচ্ছেন, টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন, আপনি এই RTGS করেন কি বা EFTN করেন কি NPS, সব কিছু কিন্তু আপনি করতে পারছেন। আপনি চেকের রিকুইজিশন দিতে পারছেন, আপনি বাইরে যাবেন, ইউ ক্যান ইভেন কন্ট্রোল ইউর ক্রেডিট কার্ড, আপনি বাইরে থেকে আসলেন আপনি আবার কার্ডটাকে ব্লক করে দিতে পারেন ফরেন কারেন্সি। তো সব কিছু করতে পারেন, শুধুমাত্র লার্জ ট্রানজ্যাকশন ছাড়া আপনি এই অ্যাপ ইউজ করে কিন্তু এভরিথিং। অনেক ব্যাংক ধরেন 20-25 কোটি টাকা খরচ করে কিন্তু অ্যাপটা করেছে, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাবসলিউটলি ইন হাউস অ্যাপ, এবং আপনি আমাদের অ্যাপের মধ্যে দেখবেন অনেক ফিচার্স আছে যেটা হয়তো অনেক ব্যাংকের নাই। তো এই জিনিসটা অলসো ক্রিয়েটিং লট অফ কনভিনিয়েন্স ফর দ্য কাস্টমার। ইন দ্য প্রসেস আমরা অনেক কাস্টমারের অ্যাকাউন্ট খুলছে। তারপর যেমন ধরেন ক্রেডিট কার্ড, যেহেতু আমাদের বাংলাদেশের লার্জেস্ট লাউঞ্জ নেটওয়ার্ক হচ্ছে আমাদের আছে, 8টা আছে, তো সেইভাবে কিন্তু অনেক কিন্তু এই ক্রেডিট কার্ডটা নেওয়ার জন্য কিন্তু অ্যাকাউন্ট করছে। তো এটা কিন্তু ওয়ান অফ দ্য প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের হেল্প করছে ইন টার্মস অফ ব্রিঙ্গিং কাস্টমার্স অন বোর্ড। তো এই ধরনের ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট, এক্স্যাক্টলি। আর আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের যে বোর্ড, আমাদের ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু, আই থিঙ্ক দিস ইজ অলসো হেল্পিং আস ইন টার্মস অফ অ্যাকুয়ারিং মোর অ্যান্ড মোর কাস্টমার্স অন বোর্ড। আর আমরা একটা যেটা বলি, আর সার্ভিস কোয়ালিটি যেটা আছে, এইটাতে আমরা আমাদের সার্ভিস কোয়ালিটিকে বেশ এনহ্যান্স করতে পেরেছি। আমি বলবো না যে এটা যে বেস্ট কিনা তা, কিন্তু আমি এটুকু বলতে পারি যে ইন টার্মস অফ সার্ভিস ডেলিভারি আমরা অনেক দূরে গিয়েছি। আর ইটস এ জার্নি, এটা কোনো এন্ড কোশ্চেন নাই। তো এটাও আমি মনে করি যে আপনি আমার ব্যাংকে যখন আসছেন, আমার সাথে ট্রানজ্যাকশন করছেন, তখন আপনিও কিন্তু যখন স্যাটিসফাইড হবেন, ইউ বিকাম আওয়ার অ্যাম্বাসাডার। আপনি ধরুন অন্য ব্যাংকে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় ব্যাংক খুলবো, আপনি ধরুন আমার না ব্যাংকের নাম বলুন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাম বলুন। তো এই জিনিসগুলো চেষ্টা করছি যে আমরা চাচ্ছি যে আমাদের যারা গ্রাহক তারাই আমাদের অ্যাম্বাসাডার হোক। তো এটা কিন্তু আসলে আমাদেরকে হেল্প করছে। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।
দর্শক আপনারা দেখলেন যে আমরা 2024 সালে যে আমাদের পুরো দেশের অর্থনীতিও একটি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই সময়ও শুধু গভর্নেন্স এবং সার্ভিস কোয়ালিটি দিয়েও একটি ব্যাংক কিভাবে তার স্ট্রং গ্রোথ কন্টিনিউ করেছে সেটি আসলে আমরা জানলাম আজকে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।